অতঃপর অপেক্ষার অবসান শেষ হইল। আইকিউ নিউ 10 বর্তমান সময়ে হাই ডিমান্ডিং স্মার্টফোন, যেটাকে বলা হচ্ছে ট্রু ফ্ল্যাগশিপ কিলার। তবে এই ট্রু ফ্ল্যাগশিপ কিলারটা যে প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে সেই একই জায়গায় আরও একজন খেলোয়াড় রয়েছে রাইট নাও, আর এটা হলো অনার জিটি। এটার ফুল রিভিউ অলরেডি আপনারা পেয়েছেন, এর সম্বন্ধে সব কিছু জানেন। আর আইকিউ নিউ 10 এটার একটা ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হয়েছিল, সেখানে মোটামুটি বিষয়বস্তু আলোচনা করা হয়েছিল। বাট টেস্টিং রেজাল্টগুলো বলছিলেন কয়েকদিন পরেই জানাবো, কারণ এই ধরনের চাইনিজ ফোনগুলোর ক্ষেত্রে একটু টাইম দিয়ে ব্যবহার করে যদি জানানো হয় সেক্ষেত্রে আপনি ডিসিশনটা পারফেক্টলি মেক করতে পারেন। আর এই কারণেই স্যামসুং একদম দ্রুত সময়ের মধ্যে জাস্ট রিভিউটা নিয়ে আসলাম, একটা কিছু বলে দিলাম, ব্যাপারটা এমন না, টেস্ট করেই বলা উচিত রাইট। যেহেতু এই দুইটা ডিভাইসই সেম প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে এবং সিমিলার কিছুই অফার করছে, তো আমাদের এইটার ফুল রিভিউতে হয়তো উনি মাঝে মাঝে কম্প্যারিজনে চলে আসবে, যাতে করে আপনাদের বুঝতে আরও সুবিধা হয় কোনটা আসলে আপনার নেওয়া উচিত। ভিডিও স্পন্সর এসএমএস গ্যাজেটকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই দুইটা ডিভাইস দিয়ে সহায়তা করার জন্য। তাদের কাছে কিন্তু বর্তমানে অনার জিটি এবং আইকিউ নিউ 10 অ্যাভেলেবেল রয়েছে। দুইটারই কারেন্ট প্রাইস ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা আছে। এটার দাম আগের থেকে যে অনেকটা কমছে এমন না, আগের চাইতে একটু কমে পাওয়া যাচ্ছে, অ্যারাউন্ড 44K। আর অনার জিটির ক্ষেত্রে আরও কিছুটা কম দামে আপনারা পেয়ে যাবেন, ডেসক্রিপশনে একটু চেক করে নেবেন। দেখুন ফার্স্ট ইমপ্রেশনে এর ওজন টোজন দেখতে কেমন সব কিছু তো আলোচনা করা হয়েছিল, তো ওদিকে আর বোধহয় না যাই। তবে এই 199 গ্রাম ভরের ডিভাইসটা এক হাতে নিয়ে চাইলে ব্যবহার করা যায়, আর খুব বেশি মোটা মনে হবে না। বড় একটা ব্যাটারি থাকা সত্ত্বেও ডিভাইসটা বেশ পাতলাই মনে হবে আপনার কাছে যখন আপনি রেগুলার লাইফে ব্যবহার করবেন। এছাড়া যাবতীয় পোর্টস অ্যান্ড বাটন অ্যাজ ইউজুয়াল অন্যান্য ফোনের মতো তো অবশ্যই আছে। আর হ্যাঁ, এটার কালারটা একটু ইউনিক, একটু বোল্ড লাগতে পারে অনেকের কাছে, এটা যার যার নিজস্ব পছন্দের ব্যাপার। সেক্ষেত্রে এসে এটার সাথে কম্পেয়ার করে যদি বলি, এটা আপনার পছন্দের ব্যাপার, কোনটা ডিজাইন আপনার কাছে ভালো লাগছে বেশি কমেন্ট করে জানাবেন। তবে আইকিউ নিউ 10 এই ডিভাইসটার ডিসপ্লে সেকশন এসে দেখছি আমরা একটা এলটিপিও প্যানেল রয়েছে, যার সাইজ হলো গিয়ে 6.78 ইঞ্চ। এটা অবশ্যই 1.5K রেজুলেশনের, যেখানে আমরা 144 হার্টজ হাই রিফ্রেশ রেট দেখছি। 144 হার্টজ এইটা কিন্তু রেগুলার ইউসেজে আপনি ওভাবে পাচ্ছেন না। নর্মালি যখন ইউজ করবেন আপনি 120 হার্টজই পাবেন। এটা গেমিংয়ের ক্ষেত্রে কিছু কিছু গেমে 144 হার্টজ পর্যন্ত সাপোর্ট দিতে পারে, সেগুলো সব গেমে যেমন না, সাপোর্টিভ গেমগুলোতে। বাট এর ডিসপ্লের ব্রাইটনেস কিন্তু বেশ ভালো, 1800 নিটস এইচবিএম ব্রাইটনেস রয়েছে, যার আবার পিক ব্রাইটনেস হচ্ছে গিয়ে 4500 নিটস। তো রেগুলার ইউসেজে যখন কিন্তু আপনি আউটডোরে ব্যবহার করবেন বা আমরা ব্যবহার করছিলাম, তাতে করে কিন্তু এই ডিভাইসটার ব্রাইটনেস জনিত কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করিনি। ডিরেক্ট সানলাইটে গিয়ে যখন ছবি তুলছিলাম কোনো ধরনের সমস্যা হয়নি দেখতে। এবার যদি আমরা একটু সাইড বাই সাইড ওনাদেরকে কম্পেয়ার করে দেখাই, দুইটা ডিসপ্লে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, একই রকম লাগছে, চিন বেজেল বেশ ন্যারোই। তবে অনারের ডিসপ্লেটা একটু পপ আপ টাইপের কালার দেয়, মানে দুইটা ডিসপ্লের একটারও কালার একুরেসি একদম পারফেক্ট না, দুইটাই একটু ভাইব্রেন্ট করে কালার প্রেজেন্ট করে। যদিও অনারেরটা আরও একটু বেশি ভালো লাগতে পারে আপনার কাছে, কারণ এটা একটু ওয়ার্মের দিকে নিয়ে আবার প্রেজেন্ট করে, যে বিষয়টা অনেকের কাছে একটু বেশি ভালো লাগতে পারে। বাট অনারে কিন্তু আপনি আবার এলটিপিও টেকনোলজিটা পাচ্ছেন না, যেটা আপনার এই নিউ 10 রয়েছে। নিউ 10 আবার দেখলাম ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট তো রয়েছে, বাট এইচডিআর এর সাপোর্ট পাওয়া যায়নি নেটফ্লিক্সের ক্ষেত্রে। বাট ইউটিউবের ক্ষেত্রে এইচডিআর কন্টেন্ট 60 FPS পারফেক্টলি ওয়ার্ক করছে 4K গুলো। আর ওয়াইড ভাইন L3 রয়েছে কিন্তু অনার জিটিতে। প্রোটেকশনের ব্যাপারটা নিয়ে আমি একটু কনফিউজড নিজেও, আমি জানি না আসলে প্রোটেকশনটা কেমন কি রয়েছে। তো এর সাথে একটা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করলেই বরং ভালো হবে। রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এটার পজিশনটা আমার কাছে নিয়োর ক্ষেত্রে খুব বেশি উপরে মনে হয়েছে আসলেই, যেখানে একটু মানে ফার্স্টের দিকে আমার কাছে একটু প্যারা লাগতেছিল, ইউজ টু হয়ে গেলে আর প্যারা নাই। এটা মোটামুটি প্রত্যেকবারেই একুরেট রেজাল্ট দেয় এবং ঠিকভাবে রিড করতে পারে। এখন গ্লাস প্রোটেক্টর লাগাই নিলে পরে একটু প্যারা পোড়া খাইলেও খাইতে পারেন আর কি। যাই হোক, আমাদের এই দীর্ঘদিনের ব্যবহারে এই ফোনের ডিসপ্লেতে কোনো ধরনের ইস্যু আমরা ফেস করিনি, মিস টাচ বা কোনো ধরনের কালার শিফট করছে কিংবা সাইড থেকে কোনো ধরনের ব্লু টিন্ট গ্রিন টিন্ট এ জাতীয় কোনো প্রবলেম কিন্তু আমরা এটাতে ফেস করিনি। এমনকি টাচ রেসপন্সেও এই ডিসপ্লেটা বেশ রেসপন্সিভ একটা রেজাল্ট দিতে পারছে। এবার যদি আসল জায়গায় চলে আসি, যেই কারণে মূলত এই প্রাইস পয়েন্টে এসে এই দুইটা ডিভাইসের থেকে যে কোনো একটা আপনি চয়েস করবেন, আর তাহলে এর প্রসেসর। দুইটা স্মার্টফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 বেস ভ্যারিয়েন্ট, শুরুই হয়েছে দুইটা ফোনের ক্ষেত্রে 12GB র্যাম থেকে এবং 256GB 16GB পর্যন্ত আছে। যেমন এটা 16GB, আপনি 512GBও চয়েস করতে পারেন। আর এটার প্রত্যেকটা স্টোরেজের টাইপ হলো কি UFS 4.0। বাট অনারের ক্ষেত্রে, অনার জিটির ক্ষেত্রে বেস ভ্যারিয়েন্ট কিন্তু হচ্ছে গিয়ে UFS 3.1, বাট একদম হাইয়েস্ট যে ভ্যারিয়েন্ট, টপ ভ্যারিয়েন্ট, ওইটাতে গিয়ে UFS 4.0 দিয়ে রাখছে ওরা। তো এখন যদি আপনি 12GB টু 12GB কম্পেয়ার করেন, তাহলে স্টোরেজের বেলায় কিন্তু উনি এগিয়ে আছে, মানে স্টোরেজ টাইপের বেলায় এবং রিড রেট স্পিডের বেলায়। আইকিউ নিউ 10 রান করছে অরিজিনওএস 5 বেসড অন অ্যান্ড্রয়েড 15। 3 বছরের মেজর আপডেট দেবে আইকিউ, এমনটাই দাবি করছে। অনারের ক্ষেত্রে মেজর আপডেট দিচ্ছে 2 বছরের, তো ওই জায়গায় একটু অনারটা পিছিয়ে আছে। এখন খুবই ভালো মানের একটা প্রসেসর রয়েছে কিন্তু দুইটা স্মার্টফোনের ক্ষেত্রেই, এবং লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ প্রসেসর এটাই ছিল অ্যান্ড্রয়েডের জন্য। খুবই স্ট্যাবল একটা প্রসেসর এই প্রসেসরটা, রাইট নাও বেশ স্ট্যাবল একটা প্রসেসর। এবং যদি বলেন আমি 40,000 প্লাস দিয়ে যখন একটা ফোন কিনছি এই প্রসেসরটা পাচ্ছি, সেটা কেমন জায়গায় আছে? ডেফিনেটলি সবচাইতে বেস্ট জায়গায় আছে এটা।
যেহেতু দুইটা ডিভাইসে আমরা সেম প্রসেসরটি দেখছি, আমরা একটু সাইড বাই সাইড টেস্টিং রেজাল্টগুলো শেয়ার করে দিচ্ছি, লাইক আন্তত বেঞ্চমার্ক স্কোর, মানে সিনথেটিক বেঞ্চমার্কিংয়ের যে স্কোরগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিতে পারি কেমন কী রেজাল্ট করছে। যা দেখলেন ম্যাক্সিমাম জায়গায় আইকিউটা একটু এগিয়ে আছে, সেটা ওই রিডার স্পিড থেকে শুরু করে আন্তত স্কোর বা ম্যাক্সিমাম জায়গায়। বাট অপটিমাইজেশনের একটা ব্যাপার থাকে, প্রত্যেকটা কোম্পানি তাদের নিজেদের মতো করে অপটিমাইজ করা ট্রাই করে, ইউজার ফ্রেন্ডলি করে তৈরি করে এবং ওভারঅল পারফরমেন্স সেই জায়গা থেকে আমরা দেখতে পাই, রাইট? তো এই যে এটা অরিজিন ওয়েসে রান করছে, অন্যদিকে অনারেরটা ম্যাজিক ওয়েসে রান করছে, বাট দুইটা ডিভাইসের ক্ষেত্রে আমরা আসলে কিন্তু রেগুলার লাইফে সিমিলার টাইপের একটা রেজাল্ট দেখছিলাম। যদি মাল্টিটাস্কিং দিয়ে বলি, দুটোই কিন্তু খুব ভালো রেজাল্ট দিচ্ছে। যেমন 12 GB র্যাম, এটা গুড এনাফ। 12 GB র্যাম দিয়ে আপনি একটা টাইম প্রায় 10-12টা অ্যাপ্লিকেশন ইজিলি হ্যান্ডেল করতে পারবেন লং রানে রেখেও। সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের অ্যাপ আমরা ক্র্যাশ করতেও দেখছিলাম না। এর আগে আমরা বেশ কিছু ব্র্যান্ডের চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনগুলোতে কিছু ইস্যু ফেস করেছি, নেটওয়ার্ক ইস্যু, ওটিপি আসার বিষয়, আবার অনেক সময় দেখা গেছে ম্যাপিংটা ঠিকভাবে কাজ করে না। বাট এই দুটো ডিভাইসের ক্ষেত্রে আমরা কিন্তু আসলে ভালো রেজাল্ট পেয়েছি। ওটিপি ঠিকভাবে আসছিল দুটোর ক্ষেত্রে, ম্যাপ ঠিকভাবে কাজ করছে দুটোর ক্ষেত্রে, এমনকি বিকাশ বা ফুড প্যান্ডা ব্যাংকিং অ্যাপ সে সমস্ত জায়গাগুলোতে কিন্তু ঠিকঠাক রেজাল্টই দিতে পারছে। দুইটার ফোনের একটাতেও আমরা এই জায়গাগুলোতে প্রবলেম ফেস করিনি। তবে হ্যাঁ, নেটওয়ার্কে কিছুটা ইস্যু ফেস করেছি আমরা আইকিউ নিউ 10-এ। এই নেটওয়ার্ক ইস্যু বলতে ডেটা কানেকশন বা আপনি ওয়াইফাইয়ের ক্ষেত্রে প্রবলেম ফেস করছেন, ব্যাপারটা এমন না মোটেও। ব্যাপারটা হলো গিয়ে সিম কানেকশনে। আর নর্মালি ফার্স্টের দিকে ধরে নিচ্ছে আমাদের স্টুডিওতে এমনিতেও সিম কানেক্টিভিটিতে একটু ঝামেলা করে মাঝে মাঝে, যে কোনো সিমের ক্ষেত্রেই তো ওরকম কিছু। বাট বাইরে যাওয়ার পর একদিন দেখলাম যে এটাতে আসলে একটু ঝামেলা দিচ্ছে, কল ঢুকছে না, বা কল করতে গিয়ে আমরা দেখছিলাম যে মানে ইনস্ট্যান্ট কল যাচ্ছিল না। দেন আবার আমি যখন এটাকে করি, ওই যে কী বলে ফ্লাইট মোডে নেই, মানে এরোপ্লেন মোডে, দেন আবার যখন নর্মাল মোডে নিয়ে আসি, এটা ঠিকভাবে কাজ করলো। কিংবা আপনি যদি নেটওয়ার্ক থেকে গিয়ে রিসেট করে নেন, সেই ক্ষেত্রেও এটা ঠিকভাবে কাজ করছে। এখন এই ইস্যুটা নিয়ে দেখলাম গ্রুপেও বেশ কয়েকজনের লিখছে অলরেডি, যারা এই ফোনটা নিয়ে ব্যবহার করছে তাদের মধ্যেও অনেকে নাকি টুকটাক এই প্রবলেমটা ফেস করেছে। এখন এটা সব সিমের ক্ষেত্রে নাও হতে পারে, সেক্ষেত্রে হয়তো আপনি ব্যবহার করছেন, আপনারটা হয়তো সমস্যা নাও দিতে পারে। তো আমি বলবো যারা এই ডিভাইসটা অলরেডি কিনে ব্যবহার করছেন, আপনাদের ইউজার এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করেন ভিডিওর কমেন্ট সেকশনে, তাহলে বোধহয় যারা নতুন করে কিনবে তাদের জন্য ডিসিশন মেক করতে কিছুটা সুবিধা হবে। একটু কমেন্ট করে জানাবেন। অলরেডি এর বাইরে কিন্তু আমরা চাইনিজ ফোন হিসেবে বা চাইনিজ ভ্যারিয়েন্টের ডিভাইস হিসেবে কোনো প্রবলেম ফেস করিনি আইকিউ নিউ 10 কিংবা অনার জিটিতে। এখন ইউআই এর একটা ব্যাপার থাকে যে আমার কাছে কোন ইউআইটা ভালো লাগছে, ম্যাজিক ওয়েস নাকি অরিজিন ওয়েস, এইটা ভাই সম্পূর্ণ আপনার উপরে ছেড়ে দিলাম। যদি আমার কথা বলেন, আমার কাছে ম্যাজিক ওয়েসটা বেশি ভালো লাগে। বাট এইটাতে কোনো প্রবলেম আছে ব্যাপারটা এমন না, এটা টোটালি আসলে এক একজন ইউজারের উপরে ডিপেন্ড করে। এমনিতে রেগুলার ব্যবহারে এই দুটো ডিভাইস ওয়ার্ম হয়, খুব বেশি হিট জেনারেট করে না। অ্যাপ ওপেন ক্লোজ টাইম একেবারে একটা ফ্ল্যাগশিপ গ্রেডের স্মার্টফোনের মতোই এটা ডেলিভার করছে। আইকিউর ফোনটা তুলনামূলকভাবে যে কোনো জায়গায় একটু গরম কম হচ্ছিল। এটাতে কিন্তু বেশ বড়সড় একটা ভ্যাপুর চেম্বার ওরা দিয়েছে, যার সাইজ হলো 6400 স্কোয়ার মিলিমিটার। তো এটা বেশ বড়সড় এবং থার্মাল ম্যানেজমেন্টটা যে কারণে সব জায়গায় মনে হয়েছে অনারের চাইতেও বেটার করছে। ইভেন অনারেও আছে, বাট ওটার সাইজটা একটু ছোট। গেমিংয়ের ক্ষেত্রে আমরা ট্রাই করি আইকিউতে পাবজি, যেখানে আমরা দেখছিলাম এটা দিয়ে গেম প্লে করা যাচ্ছে এইচডিআর এক্সট্রিমে। তবে আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষই হয়তো খেলবেন স্মুথ এক্সট্রিম প্লাসে। মেবি এটা কি সত্যি কিনা আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমরা ওইভাবেও টেস্ট করি। সো 90 FPS-এ সেই ডিভাইসটা বেশ মানে লকড একটা রেজাল্ট দিচ্ছিল, লাইক লং রানে গিয়েও ফ্রেম রেট ওঠানামা করছিল না, খুব স্টেবলভাবে পারফরমেন্স দিচ্ছিল। আমরা 4-5টা ফ্রেম ওঠানামা করতে দেখছিলাম, খুব বেশি হিট জেনারেটও করতে দেখিনি। যখন কিনা 40 মিনিট প্লাস হয়ে যাচ্ছিল, সেক্ষেত্রে আইকিউ ডিভাইসটা আসছিল 38-39 ডিগ্রির মতো, যেখানে এই স্মার্টফোনটা কিন্তু সেম সেটিংসেই চলছে। এই স্মার্টফোনের ক্ষেত্রে আমরা আরেকটু বেশি হিট জেনারেট করতে দেখছিলাম, এবং ব্যাটারির ক্ষেত্রেও বার্ন একটু বেশি করে আইকিউর তুলনায় ওইটা, যদিও আইকিউর ব্যাটারি টাইম নিতেও একটু সাইজটা একটু বড়। বাট পাবজি রেজাল্ট বেশ ভালো, যারা পাবজি খেলবেন ভাই নির্দ্বিধায় চয়েস করতে পারেন এই জায়গা থেকে, আমি বলতেই পারি। দেন গেনশন ইম্প্যাক্টে হাইয়েস্ট সেটিংসে কাস্টম গ্রাফিক্স 60 FPS-এ এই স্মার্টফোনে কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে। বাট এই ক্ষেত্রে এসে এই স্মার্টফোনে কিন্তু বেশ ভালোভাবে প্লেয়াবল রেজাল্ট দিচ্ছে শুরুতে, বাট সময়ের সাথে তখন মোটামুটি ভালো হিট জেনারেট করছিল। আমাদের আইকিউর ডিভাইসটাই চলে আসছিল প্রায় 45-46 ডিগ্রির মতো একদম লং রানে গিয়ে, যেটা ডিসপ্লের পোর্শনেও হালকা পাতলা ফিল পাওয়া যাচ্ছিল। কিন্তু তুলনামূলকভাবে বেশি গরম হয় অনার জিটি। তবে অনার জিটি এবং আইকিউর ক্ষেত্রে ফ্রেম রেট সিমিলার টাইপের মোটামুটি একটা রেজাল্ট দিচ্ছিল। এক্ষেত্রে আমরা 50-এর নিচেও নামতে দেখেছি। এছাড়াও আমরা ট্রাই করি কল অফ ডিউটি, যেখানে খুবই স্মুথ রেজাল্ট দিচ্ছে, গ্রাফিক্সও বেশ ভালো, এবং লং রানেও এখানে কিন্তু ফ্রেম রেট ওঠানামা করতে দেখা যায়নি, বেশ স্টেবল পারফরমেন্স ধরে রাখছে। অন্যদিকে অ্যাসফল্ট 9-এও কিন্তু খুব ভালো রেজাল্ট দিচ্ছে এই ডিভাইসটা। আর এই দুটো গেমের ক্ষেত্রে খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল ফোনের উপরে খুব একটা প্রেশার দিচ্ছে না ওরা, বেশ অপটিমাইজড। সো গেমিংয়ের জন্য আপনি যদি 40,000+ দিয়ে এই মুহূর্তে কোনো ফোন কিনতে চান, এই দুটো ডিভাইস থেকে আপনি চয়েস লিস্টে রাখতেই পারেন আমার মনে হয়। ক্যামেরাতে আইকিউ রিয়ারে দুইটা শুটার রয়েছে, দুইটা কাজে শুটার দিয়েছে। মেন শুটারটা 50 মেগাপিক্সেলের সোনি IMX921, পরবর্তী শুটারটা হলো গিয়ে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। তো এর মেন শুটারে কিন্তু আপনি ওয়াইএস পেয়ে যাচ্ছেন। এটা যদিও কোনো ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস না,
আইকিউ মূলত ডিভাইসটা নিয়েই আসছে হচ্ছে গিয়ে ওই গেমিং সেন্ট্রিক কাস্টমারদেরকে টার্গেট করার জন্যই বা ওরকম ইউজারদেরকে টার্গেট করেই নিয়ে আসছে। তারপরেও আমরা এই ডিভাইসটাতে কিন্তু বেশ ভালোই একটা রেজাল্ট দেখছি বলা যেতে পারে। লাইক কালারটা একেবারে অ্যাকুরেট না, যেখানে আমরা কালারটা একটু বুস্টেড করতে দেখছি, কিন্তু এটা খারাপ লাগছে না। ইভেন আবার আপনি ভিভিড মোডে ব্যবহার করতে পারেন যদি আপনার ভালো লাগে, বাট নর্মাল মোডের ছবি আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল মোটামুটি বেশ ওয়াইডারই ছিল এখানে, আর হেভি হাইলাইটকেও ভালোভাবে ব্যালেন্স করার ট্রাই করছে। ডে লাইটের ছবিগুলোতে বেশ ভালো রকমেরই শার্পনেস আপনি পাবেন। ক্যামেরাতে খুব একটা ডিলে আমরা পাইনি, মানে প্রসেস করতে একটু টাইম নেবে ঠিকই, কিন্তু খুব আহামরি লেভেলের ডিলে এটা না। অন্যদিকে শাটার স্পিড মোটামুটি ফাস্টার আছে। ওভার কন্ট্রাস্টি, ওভার কালার এই জাতীয় কোনো ধরনের প্রবলেম ফেস করিনি এই ডিভাইসটার ক্যামেরাতে। লো লাইটের দিকে লো লাইটের দিকে একটু আলো কমে যাবে, খুব স্বাভাবিক। নাইট মোড অন করে নিলে বেশ ভালোই আলো টালো দিয়ে একটা ছবি দিতে পারে, যে ক্ষেত্রে যদি সোর্স মোটামুটি ভালো থাকে তাহলে আউটপুটটা খারাপ আসবে না, মানে ব্যালেন্স একটা আউটপুট দিতে পারে। কিন্তু দেখা যায় যে অনেক সময় খুব বেশি লাইট বাড়িয়ে ফেলে, এই ব্যাপারটা একটু আর্টিফিশিয়ালের দিকে নিয়ে নেয়, যে জিনিসটা আমার ভালো লাগে নাই, বরং আর একটু ন্যাচারাল রাখলে বোধহয় আরও বেশি ভালো লাগতো। আর লো লাইটে একটু কন্ট্রাস্টের পরিমাণও বাড়িয়ে দেয়। আর হ্যাঁ, জুম করতে গেলে ডেফিনেটলি আপনি সফটনেস লক্ষ্য করবেন ডে লাইটের ছবিগুলোর সাথে কম্পেয়ার করে। আলট্রাওয়াইড শুটারটা অ্যাজ ইউজুয়াল টাইপের 8 মেগাপিক্সেলের হয়ে গেছে। এটা খুব একটা আহামরি রেজাল্ট দিতে পারে নাই। ডে লাইট কন্ডিশনে আমরা দেখছিলাম সাইড বাই সাইড কম্পেয়ার করলে বুঝতে পারবেন এটা ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলে পিছিয়ে আছে, এটার এক্সপোজার ব্যালেন্সেও একটু ঝামেলা আছে, একটা ওয়াশ আউট টাইপের ব্যাপার অনেক সময় চলে আসে। আর হ্যাঁ, ডিটেলের অভাব থাকবে খুব স্বাভাবিকভাবেই। এখানে আরেকটু বড় কিছু দিতে পারতো, যে জিনিসটা আমরা দেখতে পাই আবার অনারের ফোনে। আমরা একটু পরে অনারের সাথে এটার একটা সাইড বাই সাইড কম্পেয়ার ছবি দেখছি। তো আলট্রাওয়াইডে যদি আপনি দিনের বেলা ছবি নেন, ওই ছবিগুলো আপনি আশা করছি কাজে লাগাতে পারবেন, বাট লো লাইটের ছবি আমার মনে হয় না যে খুব একটা কাজে লাগানোর উপযোগী থাকে এই ফোনে। তবে পোর্ট্রেট মোডটা আবার ভালো লাগতে পারে। এখানে পোর্ট্রেটে ছবি তোলার ক্ষেত্রে আমরা কয়েকটা ফোকাল লেন্থে ছবি তুলতে পারছি, 24, 35 এবং 50। ম্যাক্সিমাম মানুষের মনে হয় আমার মতো 35 এবং 50 দুইটাকে পছন্দ করবেন। 35-এর চাইতেও বরং 50টাই বেশি ভালো লাগার কথা। এক্ষেত্রে আপনাকে দেখতেও বেশি সুন্দর লাগবে এবং বডি শেপটা পারফেক্ট পাওয়া যায়, আমরা সবসময় জানি। আর ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আমার কাছে আর্টিফিশিয়াল লাগেনি। হ্যাঁ, স্ক্রিনে চাইনিজ ফোনগুলোতে দেখা যায় পোর্ট্রেট মোডে, এমনকি ফ্রন্ট ফেসিং ক্যামেরায় একটু গ্লো, একটু সফট করে প্রেজেন্ট করে। আর বাকি থেকে ফ্রন্ট ফেসিং ক্যামেরা এটা মোটামুটি একটা ডিসেন্ট রেজাল্ট দেয়। আপনি ভালো লাইট দিতে পারলে, সোর্স ভালো থাকলে এটার আউটপুট ভালোই পাবেন। তবে ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল আবার মেইন ক্যামেরার মতো ততটা ভালো ছিল না এখানে। আর ইনডোরের দিকে কিন্তু উনি সফট করছে কিছুটা। ভিডিওতে স্মার্টফোন দিয়ে আপনি সর্বোচ্চ রেকর্ড করতে পারবেন 8K 30 FPS, যেখানে স্টেবিলিটির অভাব বোধ করবেন। এবং এই ভিডিও আমার মনে হয় না খুব একটা ভালো লাগবে আপনাদের কাছে, বরং বেশি ভালো লেগেছে 4K 60 FPS সেই ক্ষেত্রে স্টেবিলিটিটা মোটামুটি ভালোই পাওয়া যায়। আর ভিডিওতে আমি এই ফোনে জিটারিংয়ের মতো কোনো ইস্যু ফেস করিনি। এক্সপোজার ব্যালেন্সে একটু টাইম নিতে পারে, তবে ভিডিও বেশ ব্রাইট এবং ডিটেলের পরিমাণ মোটামুটি ওকেই আছে। কালারটা একটু হালকা ভাইব্রেন্টের দিকে থাকে। আই হোপ এটা খারাপ লাগবে না আপনাদের কাছে। আর এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ইনডোর লাইটিং কন্ডিশনের ভিডিও স্যাম্পল। ইভেন সাউন্ড রেকর্ড হচ্ছে এই ডিভাইসে, সো মাইক্রোফোনের কোয়ালিটি বুঝতে পারছেন। বাট এই ফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p-তে, যে জিনিসটা আমার কাছে একটু কম লেগেছে। 4K থাকলে একটু সুবিধা হইতো। আপনি মনে হয় বুঝতে পারছেন খুব ভালোভাবে যে এইটার ক্যামেরাতে একদম ওই লেভেলের ফোকাস দেওয়া হয়নি। বাট আমরা যদি কিনা অনারের সাথে একটু কম্পেয়ার করে দেখতে যাই, সেক্ষেত্রে আপনি দেখবেন অনারের ছবিটা একটু ওয়ার্মের দিকে নিয়ে টোন দিচ্ছে, যেখানে আইকিউর ফোনটা আরেকটু ন্যাচারাল লাগবে এখন আপনার কাছে। আইকিউরটাতে আপনি দেখবেন ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল তুলনামূলকভাবে বেটার মনে হচ্ছে, আবার হেভি হাইলাইট সেগুলোকে একটু ভালোভাবে ব্যালেন্স করার ট্রাই করছে। সব ক্লিকেই এমন হয় এমনটা না, দুইটা প্রায় সিমিলার টাইপের রেজাল্ট থাকে ম্যাক্সিমাম টাইমেই। কিছু কিছু জায়গায় দেখতে পারেন, মানে কিছু কিছু সিনারিওতে দেখবেন একটু শ্যাডো এরিয়াতে আইকিউর তুলনায় এগিয়ে আছে অনার, আবার আইকিউটা একটু হেভি লাইটে গিয়ে ভালো কন্ট্রোল করতে পারছে। এরকম হালকা পাতলা একটু চেঞ্জেস লক্ষ্য করবেন। বাট আপনাদের কাছে কি মনে হয়, কোনটার ছবি বেশি ভালো লেগেছে আপনাদের কাছে? এটা আপনারা একটু কমেন্ট করে জানাইন। তবে আমার মন্তব্য কি জানেন, আলট্রা ওয়াইডে আইকিউর চাইতে বরং অনারেরটা একটু এগিয়ে থাকে বেশি। আচ্ছা, স্টেরিও স্পিকার রয়েছে এবং সাউন্ড কোয়ালিটি ভালো। ফুল ভলিউমে আমি খুব একটা ডিস্ট্রাকশন পাইনি, টুকটাক দুইটা সাউন্ড একটু ডিস্ট্রাকশন দেয় একদম ফুলে গেলে, বাট এটা লাউডনেস যথেষ্ট ভালো, অতদূর যাওয়ার প্রয়োজন পড়বে না। আই হোপ এটার হ্যাপটিক ফিডব্যাকটা মোটামুটি আমার কাছে বেশ টাইটই মনে হয়েছে। ডে বাই ডে এই যে অ্যারাউন্ড 35K উপরের ফোনগুলোতেই দেখবেন মোটামুটি হ্যাপটিকের দিকে একটু গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা ভালো দিক। ব্যাটারিটা 6100 mAh সিলিকন কার্বন, যে কারণে ফোনটা স্লিম রাখতে পারছে। 120 ওয়াটের চার্জার, ফুল চার্জ করতে প্রায় 40 to 43 মিনিটসের মতো লেগে যায়, যেটা ওকে আছে। এবং এটার ব্যাটারি ব্যাকআপও ডিসেন্ট জায়গায় আছে। যেমন আপনি যদি একদম হেভি ইউজার হয়ে থাকেন, আমাদের মতো হেভি টেস্ট করেন বা ওই ধরনের কোনো কাজ বাজ করেন, গেমিং করেন, সেক্ষেত্রে আপনি গিয়ে দেখবেন যে এই ডিভাইসটা আপনাকে মোটামুটি 6-6.5 ঘন্টার মতো একটা ছুটি দিচ্ছে। বাট যখন কিনা আপনি লাইট ইউজার হয়ে যাবেন, মডারেট ইউজার হয়ে যাবেন, তখন এই ডিভাইসটা 1.5 থেকে প্রায় 2 দিনের কাছাকাছি একটা ব্যাকআপ দিয়ে ফেলবে। আর আমাদের ইউনিটে কিন্তু কোনো ওভারনাইট ড্রেনিং ইস্যুটা আমি পাইনি ব্যাটারির ক্ষেত্রে। সো আমি জানি না এটা অন্য কেউ ফেস করছেন কিনা। কিছু গ্রুপে দেখা যাচ্ছে যে অনেকে এরকম কমেন্ট করছেন আইকিউর গ্রুপে, তো আপনারা কমেন্ট করে জানাবেন যারা এই ফোনটা ব্যবহার করছেন, আপনারা এই ফোনটাতে এই ধরনের সমস্যা ফেস করছেন কিনা।
তো ভাই ব্রাদার, এই ছিল আইকিউ নিও 10-এর একটা বিস্তারিত টেস্টিং রেজাল্ট। কেমন মনে হয়েছে এই ডিভাইসটা? আমার ধারণা ছিল কি জানেন, এই যে এতদিন পরে এসে এই ফোনটার দাম আরও কিছুটা কমবে, বাট সেটা হয়নি। আশা করছি কমবে, আবারও আশা করছি। তবে একটা জিনিস কি, যদি আপনি এরকম প্রাইস পয়েন্টে এসে পারফরমেন্সের জন্য কোনো একটা ডিভাইস চয়েস করতে চান, আমার মনে হয় এই দুইটা ডিভাইস থেকে দেখা যেতেই পারে এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং ট্রু ফ্ল্যাগশিপ কিলার বলতে আমরা যা বুঝি এই মুহূর্তে অন্তত, সে জায়গায় কিন্তু ওরা একদম মানে ওই টপ পজিশনের দিকে আছে। সো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।